where the mind is without fear and the head is held high, where knowledge is free. ওয়েলকাম টু অল। আমি শঙ্কর দাস, মালদা জেলা স্কুলের গণিতের শিক্ষক। তোমরা জানো বিশ্বব্যাপী করোনা মহামারীর ফলে গত মার্চ মাস থেকে সমস্ত বিদ্যালয়ের ক্লাস টিচিং টোটালি বন্ধ। এর ফলে ছাত্রছাত্রীরা প্রচণ্ড সমস্যার সম্মুখীন হয়েছে। তোমাদের বিশেষ করে তোমাদের এই সমস্যার দিকটির কথা ভেবে মালদা জেলা প্রশাসন এবং শিক্ষা দপ্তরের যৌথ উদ্যোগে তোমাদের ঘরে কীভাবে শিক্ষা পৌঁছে দেওয়া যায় তার উদ্দেশ্যে এই ক্লাস টিচিংয়ের অনলাইন টিচিংয়ের ব্যবস্থা করা হয়েছে। আজকে এই অনলাইন ক্লাসে একাদশ শ্রেণীর যে সমস্ত ছাত্রছাত্রী অংশগ্রহণ করেছ, আমার পক্ষ থেকে তথা মালদা জেলা স্কুলের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা রইল এবং আশা করব আমাদের সকলের ঐকান্তিক প্রচেষ্টায় মালদা জেলা প্রশাসনের এই উদ্যোগ সফল হবে। আজকে আমার আলোচ্য বিষয় সরলরেখার বিভিন্ন প্রবলেম ও তার সমাধান। এর আগের ক্লাসে সরলরেখার বিভিন্ন ফর্মগুলো আমি বলেছি এবং ছোট ছোট কিছু অঙ্কও করেছি। আজকে আর একটু অঙ্ক করে এই চ্যাপ্টারটি শেষ হবে। তো চলে যাই আজকে আমাদের আলোচ্য বিষয়। প্রথমত আগে একটা জিনিস বলে নিই যে দুটো সরলরেখার ছেদবিন্দুগামী সরলরেখার সমীকরণ কি আকারে নির্ণয় করতে হবে, লিখতে হবে। দুটো সরলরেখার সমীকরণ দেওয়া আছে এবং সেই দুটো সরলরেখার ছেদবিন্দুগামী সরলরেখার সমীকরণের আকারটা কী হবে। যেমন ধরো এই দুটো সরলরেখার সমীকরণ দেওয়া আছে, ধর এক্স প্লাস বিওয়াই প্লাস সি ইকুয়াল টু 0, এইটা একটা সরলরেখা। আর একটা হচ্ছে এম এক্স প্লাস এন ওয়াই, আচ্ছা পাল্টে নিই, এল এক্স প্লাস এম ওয়াই প্লাস এন ইকুয়াল টু 0, এই 2 নম্বর সরলরেখা। আমাদের এই দুটো সরলরেখার ছেদবিন্দুগামী সরলরেখার সমীকরণ বের করতে হবে, মানে এই সমীকরণ থেকে কি আকারে লেখা যায় এটা আমরা বের করব। তা আমরা জানি যে দুটো সরলরেখার ছেদবিন্দু বলতে আমরা এই দুটো সরলরেখা যেখানে ছেদ করে সেই বিন্দুটাকেই বুঝি। অর্থাৎ এটাও আমরা শিখেছি নিচু ক্লাসে যে এই সমীকরণ দুটোকে সমাধান করে এক্স আর ওয়াইয়ের যে মানটা পাবো সেইটাই হচ্ছে এই বিন্দুর স্থানাঙ্ক, অর্থাৎ ছেদবিন্দুর স্থানাঙ্ক। অর্থাৎ ছেদবিন্দুর স্থানাঙ্ক বলতে এই সমীকরণ দুটো যে সমাধান বিন্দু সেই বিন্দুকেই বোঝায়। তাহলে এই যে দুটো সরলরেখা, এই দুটো সরলরেখার ধরো এই দুটো সরলরেখা এই আকার, তাদের ছেদবিন্দু এটা ধরি, ছেদবিন্দুটি আলফা বিটা। তাহলে এই দুটো সরলরেখার ছেদবিন্দু আলফা বিটা, তাহলে দুটো সরলরেখায় আলফা বিটা বিন্দু দিয়ে গেছে। তাহলে এই প্রথম সরলরেখাটা আলফা বিটা বিন্দুগামী, তাহলে আমরা কি লিখতে পারবো যে এ আলফা প্লাস বি বিটা প্লাস সি ইকুয়াল টু 0, এটাকে 3 নম্বর দিলাম। আর 2 নং সরলরেখাটাও আলফা বিটা বিন্দুগামী, তাহলে ওখান থেকে কি পাচ্ছি এল আলফা প্লাস এম বিটা প্লাস এন ইকুয়াল টু 0, এটা 4 নম্বর সরলরেখা।
আচ্ছা আরেকটা দেখে নাও, যেহেতু আমরা বললাম যে 1 নং সরলরেখাটি আলফা বিটা বিন্দুগামী, সেই জন্য এক্স এর জায়গায় আলফা, ওয়াই এর জায়গায় বিটা বসিয়ে দিলাম। তাহলে এ আলফা প্লাস বি বিটা প্লাস সি ইকুয়াল টু 0, এটা। আবার যদি এই কন্ডিশন দেওয়া থাকে যে এ আলফা প্লাস বি বিটা প্লাস সি ইকুয়াল টু 0 হলে এক্স প্লাস বিওয়াই প্লাস সি সরলরেখাটি আলফা বিটা বিন্দুগামী, এটাও বলা যায়। বোঝা গেল যে এক্স প্লাস বিওয়াই প্লাস সি ইকুয়াল টু 0 হলে সরলরেখাটি আলফা বিটা বিন্দুগামী যদি হয়, তাহলে এই আলফা, এক্স এর জায়গায় আলফা, ওয়াই এর জায়গায় বিটা বসিয়ে পেলাম। তাহলে আমাদের যে এই কন্ডিশনটা শুধু থাকে যে এ আলফা প্লাস বি বিটা প্লাস সি ইকুয়াল টু 0, তাহলে এখান থেকে আমরা বলতে পারবো যে এক্স প্লাস বিওয়াই প্লাস সি ইকুয়াল টু 0 সরলরেখাটি আলফা বিটা বিন্দুগামী। বোঝা গেছে? আচ্ছা এবার দেখো যে এ আলফা প্লাস বি বিটা প্লাস সি, এই 3 নম্বর কন্ডিশনের লেফট হ্যান্ড সাইডটা লিখলাম, প্লাস একটা ধ্রুবক কে ইন্টু এল এক্স প্লাস এম বিটা প্লাস এন, এটার মান কত হবে? দেখো এটার মান হচ্ছে 0, এটার মান হচ্ছে 0 বিটা এম বিটা, এটাও 0, এটাও 0, তাহলে কি হচ্ছে 0। তাহলে এই যে কন্ডিশনটা পেলাম যে এ আলফা প্লাস বি বিটা প্লাস সি প্লাস কে ইন্টু এল আলফা প্লাস এম বিটা প্লাস এন ইকুয়াল টু 0, যদি এই সম্পর্কটা থাকে তাহলে আমরা এটাও লিখতে পারবো যে এক্স প্লাস বিওয়াই প্লাস সি প্লাস কে ইন্টু এল এক্স প্লাস এম ওয়াই প্লাস এন ইকুয়াল টু 0, সরলরেখাটি আলফা বিটা বিন্দুগামী। বুঝে গেল? যদি এ আলফা প্লাস বি বিটা প্লাস সি প্লাস কে ইন্টু এল আলফা প্লাস এম বিটা প্লাস এন ইকুয়াল টু 0 হয়, তাহলে আমরা একবার লিখে দিতে পারবো চোখ বন্ধ করে যে এক্স প্লাস বিওয়াই প্লাস সি প্লাস কে ইন্টু এল এক্স প্লাস এম ওয়াই প্লাস এন ইকুয়াল টু 0, এই সরলরেখাটি আলফা বিটা বিন্দুগামী। তাহলে কি পেলাম যে 1 নম্বর এবং 2 নম্বর সরলরেখা যদি আলফা বিটা বিন্দুগামী হয়, তাহলে এই যে সরলরেখাটা পেলাম, এই সরলরেখাটাও হবে আলফা বিটা বিন্দুগামী। তো বোঝা গেল যে দুটো সরলরেখার ছেদবিন্দুগামী সরলরেখার আকার কীভাবে লেখা হয়। প্রথম সরলরেখার বাম দিকের অংশ প্লাস কে ইন্টু দ্বিতীয় সরলরেখার বাম দিকের অংশ ইকুয়াল টু 0, এই আকারে পেয়ে গেলাম। এর উপরে অঙ্ক একটা করি তাহলে বুঝতে পারবো। আচ্ছা এই কোশ্চেনটা দেখো, এই কোশ্চেন হচ্ছে যে এক্স প্লাস বিওয়াই প্লাস সি ইকুয়াল টু সরলরেখা ইকুয়াল টু 0 সরলরেখা এমনভাবে গতিশীল যে এক্স প্লাস বিওয়াই প্লাস সি ইকুয়াল টু 0 সরলরেখা এমনভাবে গতিশীল যে এর সব অবস্থানেই এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 0। বোঝা গেল যে এক্স প্লাস বিওয়াই প্লাস সি ইকুয়াল টু 0 সরলরেখা এমনভাবে গতিশীল যে সমস্ত অবস্থানে এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 0। তাহলে দেখাও যে এই সরলরেখাটি সর্বদা একটা স্থির বিন্দুগামী হবে। দেখাও যে এই সরলরেখাটি অর্থাৎ এক্স প্লাস বিওয়াই প্লাস সি ইকুয়াল টু 0 সরলরেখাটি সর্বদা একটা স্থির বিন্দুগামী হবে এবং ওই বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো। বোঝা গেছে? তাহলে দেখাতে হবে যে এই সরলরেখাটা একটা স্থির বিন্দুগামী যদি এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 0 হয় এবং বিন্দুটার স্থানাঙ্ক নির্ণয়। আচ্ছা দেখো এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 0, এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি? অতএব সি ইকুয়াল টু মাইনাস এ মাইনাস বি মাইনাস এ মাইনাস বি। তাহলে এই সরলরেখার সমীকরণে সি এর মানটা বসিয়ে দিই, এক্স প্লাস বিওয়াই প্লাস সি ইকুয়াল টু 0। তাহলে বসিয়ে দিই অতএব
এক্স প্লাস বিওয়াই, সি এর মান হচ্ছে মাইনাস এ মাইনাস বি ইকুয়াল টু 0। ওকে, নেক্সট দেখো এখানে এ এখানে এক্স, এখানে এ কমন নিই, তাহলে এ এক্স মাইনাস 1 প্লাস বিওয়াই বি, বি কমন ওয়াই মাইনাস 1 ইকুয়াল টু 0। তাহলে কি পেলাম, a ইন্টু এক্স মাইনাস 1 প্লাস বি ইন্টু ওয়াই মাইনাস 1 ইকুয়াল টু 0। বা ঠিক আগের আকারে যদি আনতে চাই, যদি এইভাবে করতে পারি যে এক্স মাইনাস 1 প্লাস বি বাই এ ওয়াই মাইনাস 1 ইকুয়াল টু 0। জাস্ট এর আগের যে ফর্মটা দেখালাম যে এক্স প্লাস বিওয়াই প্লাস সি, এই ফর্মটা ax plus by plus c plus k into lx plus my plus n equal to 0। এই সরলরেখাটি সর্বদা একটা স্থির বিন্দুগামী, অর্থাৎ ax plus by plus c equal to 0, ax plus by plus c equal to 0 আর lx plus my plus n equal to 0। এই সরলরেখা দ্বয়ের ছেদবিন্দুগামী, জাস্ট একটু আগেই বললাম। তাহলে এইখানে দেখো এটার আকারেই চলে এসছে, এটাকে যদি আমরা কে ভাবি, কে এটাকে যদি আমরা কে মনে করি, তাহলে ঠিক ওই আকারটাই চলে এসছে। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারবো যে এই সরলরেখাটি যেটা পেলাম এক্স মাইনাস 1 প্লাস বি বাই এ ইন্টু ওয়াই মাইনাস 1 ইকুয়াল টু 0, এই সরলরেখাটি x minus 1 equal to 0, দেখো x minus 1 equal to 0 এবং y minus 1 equal to 0 এই সরলরেখা দুটির ছেদবিন্দুগামী। দুটো সরলরেখা দেখো, একটা সরলরেখা equal to 0, এটা equal to একটা সরলরেখা, এই যে এই আকার থেকে এসছে। তাহলে এটা চোখ বন্ধ করে বলতে পারি ওটার সঙ্গে তুলনা করে যে এই সরলরেখাটি, অর্থাৎ এই যে সরলরেখাটা পেলাম, এই সরলরেখাটি সর্বদা x minus 1 equal to 0 এবং y minus 1 equal to 0 এই সরলরেখা দ্বয়ের ছেদবিন্দুগামী। অর্থাৎ ছেদবিন্দুটাতে কি হবে তাহলে দুটো সরলরেখার ছেদবিন্দুতে একটা নির্দিষ্ট বিন্দু হয়। যে কোনো দুটো সরলরেখার ছেদ করলে তাদের ছেদবিন্দু একটা নির্দিষ্ট বিন্দু হয়। তাহলে কি বলবো, যাহলে অতএব x প্লাস বিওয়াই প্লাস সি ইকুয়াল টু 0 সরলরেখাটি সর্বদা একটা স্থির বিন্দুগামী। তাহলে এখান থেকে x এর মান পেয়ে যাচ্ছি x ইকুয়াল টু 1 আর y ইকুয়াল টু 1। তাহলে কি বিন্দু স্থানাঙ্ক কি হলো, অতএব স্থির বিন্দু স্থানাঙ্ক 1, 1 বুঝা গেল। অতএব স্থির বিন্দুর স্থানাঙ্ক 1, 1। আচ্ছা, নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন হচ্ছে x cos আলফা প্লাস y sin আলফা equal to 4, x cos আলফা প্লাস y sin আলফা equal to 4। এই সরলরেখাটি অক্ষ দুটির দ্বারা যে ছেদাংশ হয়, এই সরলরেখাটির অক্ষ দুটির দ্বারা যে ছেদাংশ উৎপন্ন হয় তার মধ্যবিন্দুর সঞ্চারপথ নির্ণয় করো। তার মধ্যবিন্দুর সঞ্চারপথ নির্ণয় করো। বুঝা গেল যে x cos আলফা প্লাস y sin আলফা ইকুয়াল টু 4। এই সরলরেখাটি অক্ষদ্বয়ের দ্বারা যে ছেদাংশ তৈরি হয় সেই ছেদাংশের মধ্যবিন্দুর সঞ্চারপথ নির্ণয় করো। অর্থাৎ এই সরলরেখাটার আকার এইরকম ছেদাংশ আকার হবে। তাহলে এই ছেদাংশ এইটা হচ্ছে, এটা এ ধরি, এটা যদি বি ধরি, তাহলে এ বি ছেদাংশ, তাহলে মধ্যবিন্দু একটা হবে। এই মধ্যবিন্দুটার
সঞ্চার পথ নির্ণয় করতে হবে, যে মধ্যবিন্দুর সঞ্চার পথ। এবার দেখো যদি এই সরলরেখাটিকে এই আকারে প্রকাশ করতে হয়, অর্থাৎ ছেদিতাংশ আকারে প্রকাশ করতে হয়, আমরা ছেদিতাংশ আকার জানি। ছেদিতাংশ আকার কি ছিল, যে x/a প্লাস y/b ইকুয়াল টু 1, সেই আকারে প্রকাশ করে নিই আগে। x/a প্লাস y/b ইকুয়াল টু 1, তাহলে এখান থেকে কি পাচ্ছি, x/4 cos alpha প্লাস y/4 sin alpha equal to 1। ছেদিতাংশ আকারে প্রকাশ হয়ে গেল। তাহলে এই সরলরেখাটি x অক্ষকে কোথায় ছেদ করবে, x অক্ষ, অতএব সরলরেখাটি x অক্ষকে এই যে a0 বিন্দুতে, অর্থাৎ 4/cos alpha, 0 বিন্দুতে এবং y অক্ষকে 0, b অর্থাৎ 0,4/sin alpha বিন্দুতে ছেদ করবে। ছেদ করে, অর্থাৎ x অক্ষকে এটা b নাম দিয়ে দিলাম, এটা a বিন্দুতে ছেদ করে। তাহলে a আর b বিন্দুর স্থানাঙ্ক আমরা পেয়ে গেছি। a বিন্দুর স্থানাঙ্ক পেলাম 0,4/sin alpha, b বিন্দুর স্থানাঙ্ক 4/cos alpha, 0। তাহলে এদের মধ্যবিন্দু a b এর মধ্যবিন্দু ধরলাম c, যার স্থানাঙ্ক hk। এদের মধ্যবিন্দু c ধরি a ও b এর মধ্যবিন্দু স্থানাঙ্ক a, b এর মধ্যবিন্দু c, এর স্থানাঙ্ক হচ্ছে h, k। তাহলে hk বিন্দুর সঞ্চার পথ আমাকে বের করতে হবে, অর্থাৎ hk দিয়ে একটা সমীকরণ বের করতে হবে। তাহলে দেখো a, b এবং c তিনটে বিন্দুর মধ্যে সম্পর্ক আছে। যেহেতু a ও b বিন্দুর মধ্যবিন্দু c, তাহলে কি পাবো, c ইকুয়াল টু, অর্থাৎ h ইকুয়াল টু মধ্যবিন্দু স্থানাঙ্ক h মানে x এর মান। তাহলে কি পাচ্ছি, এই যে 4/cos alpha প্লাস 0/2, 4/cos alpha প্লাস 0/2, তার মানে প্লাস 0/2 এটা। তাহলে এটা হচ্ছে 2/cos alpha, আর y এর মান k আছে, তো k সমান তাহলে হয়ে যাবে 2/sin alpha, 0 + 4 sin alpha by 2, অর্থাৎ 2/sin alpha। তাহলে এখান থেকে cos alpha এবং sin alpha পেয়ে যাচ্ছি। অতএব cos alpha সমান 2/h আর sin alpha সমান 2/k। এবার cos alpha এবং sin alpha এর মধ্যে আমরা সম্পর্ক জানি, যেহেতু cos স্কয়ার আলফা প্লাস sin স্কয়ার আলফা ইকুয়াল টু 1, তাহলে কি লিখবো, যেহেতু cos স্কয়ার আলফা প্লাস sin স্কয়ার আলফা ইকুয়াল টু 1, অতএব মান বসিয়ে দিই, মান বসিয়ে দিলেই cos স্কয়ার আলফা মানে 2/h এর হোল স্কয়ার, অতএব 2/h এর হোল স্কয়ার প্লাস
2 by k whole square sin square alpha 2 by k whole square equal to 1 তো এখানে সিম্পলিফাই করলে কি হবে 1 by h square plus 1 by k square দুটোর উপর এখানেও 4 এখানেও 4 ডান দিয়ে গেল 1 by 4 এটা হচ্ছে অ্যান্সার এই সঞ্চারপথের সমীকরণ হয়ে গেল তাহলে x cos alpha plus y sin alpha equal to 4 সরলরেখাটি অক্ষদ্বয়ের দ্বারা যে ছেদাংশ তৈরি হয় তার মধ্যবিন্দুর সঞ্চার পথের সমীকরণ হচ্ছে 1 by x square x এর জায়গায় x plus k এর জায়গায় y 1 by y square equal to 1 by 4 নেক্সট করি অঙ্ক ছোট অঙ্ক করি একটু যে y equal to minus x সরলরেখাটি এই সরলরেখাটি x অক্ষের ধনাত্মক দিকের সহিত যে কোণ উৎপন্ন করে তার মান নির্ণয় করো x অক্ষের ধনাত্মক দিকের সহিত যে কোণ উৎপন্ন করে তার মান নির্ণয় কর দেখেই বুঝতে পারছো যেখানে ধ্রুবক পদ নেই সুতরাং এটা হচ্ছে মূল বিন্দুগামী x অক্ষের ধনাত্মক দিকের সহিত যে কোণ উৎপন্ন করে তার মান নির্ণয় করো এইরকম সরলরেখাটা হবে এই কোণটার মান নির্ণয় করতে এই আচ্ছা তাহলে দেখো তাহলে এটা হচ্ছে আমরা এই সরলরেখা কোন আকারে আছে y = mx + c আকার আছে c0 y = mx আকারে mx + c তাহলে m সমান কত এখানে m সমান হচ্ছে -1 m মানে থিটা অর্থাৎ যদি থিটা কোণ উৎপন্ন করে ধরি রেখা সরলরেখাটি x অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে থিটা কোণ উৎপন্ন করেছে ধরি নির্ণয় কোণ থিটা তাহলে কি পাচ্ছি m পূর্ণতা m মানে -1 m মানে হচ্ছে tan থিটা তাহলে tan থিটা সমান -1 বুঝছে বা tan থিটা সমান -1 এর মান হচ্ছে tan 45 ডিগ্রি তো ধনাত্মক কোণ এটাকে ধনাত্মক কোণে নিয়ে যেতে হবে মাইনাস আছে তাহলে দ্বিতীয় কোয়াড্রেন্টে নিয়ে যেতে হবে সেকেন্ড পাদে তাহলে tan 180 ডিগ্রি -45 ডিগ্রি বোঝা গেল 90 × 2 90 × 2 -45 তবেই দ্বিতীয় পদে থাকবে দ্বিতীয় পদেই আছে এটা যেহেতু নেগেটিভ তাহলে 180 ডিগ্রি -45 ডিগ্রি তাহলে কত হচ্ছে tan 135 ডিগ্রি অতএব থিটা সমান 135 ডিগ্রি অ্যান্সার বেরিয়ে গেল অতএব সরলরেখাটি x অক্ষের ধনাত্মক দিকের সহিত 135 ডিগ্রি কোণ উৎপন্ন করবে আচ্ছা আর একটা দেখি নেক্সট অঙ্ক দেখো যে আমরা সরলরেখার বিভিন্ন আকার বলেছিলাম যেমন একটা সরলরেখা বের করতে হবে এবং মান দেওয়া থাকবে এমন কিছু দেওয়া থাকবে যেটা দুটো ফর্মের মান দুটো মান দুই আকারের সরলরেখা তাহলে সেই রকম সরলরেখার সমীকরণ কিভাবে বার করব 3x + 4y + m দেখো 3x + 4y + m এই সরলরেখাটি 3x + 4y + m সরলরেখাটি মূল বিন্দু থেকে লম্ব দূরত্ব 2 একক এই সরলরেখাটির মূল বিন্দু থেকে লম্ব দূরত্ব 2 একক 2 একক মূল বিন্দু থেকে লম্ব দূরত্ব 2 একক এই সরলরেখাটির মূল বিন্দু থেকে লম্ব দূরত্ব
2 একক, তাহলে এম এর মান নির্ণয় করো। তাহলে মূল বিন্দু থেকে লম্ব দূরত্ব বের করতে হবে, তাহলে কোন আকারে আসবে? অভিলম্ব আকারে। অভিলম্ব আকারে সরলরেখাটিকে অভিলম্ব আকারে প্রকাশ করতে হবে। অভিলম্ব আকারে প্রকাশ করলে আমাদের কি ছিল ফর্মটা, যে এম যদি পজিটিভ হয়, এম এখানে পজিটিভ হতে পারে, নেগেটিভও হতে পারে, সেই জন্য প্লাস মাইনাস চিহ্ন আসবে। তাহলে 3x minus 3x minus 4y equal to m। তাহলে both side ডিভাইড করতে হবে কি দিয়ে? রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার, অর্থাৎ a হচ্ছে x এর সহগ আর b হচ্ছে y এর সহগ। তাহলে মাইনাস 3x বাই রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার, মানে 3 স্কয়ার প্লাস 4 স্কয়ার প্লাস মাইনাস 4y equal to প্লাস মাইনাস, কেন এম এর মান প্লাসও হতে পারে মাইনাসও হতে পারে, 4 স্কয়ার। এটা তাহলে অভিলম্ব আকারে প্রকাশ হয়ে গেছে। তাহলে অভিলম্ব x cos আলফা প্লাস y sin আলফা ইকুয়াল টু p। তাহলে এই যে এটাই হচ্ছে মূলবিন্দু থেকে ওই সরলরেখার লম্বের দূরত্ব। অতএব প্রশ্নানুসারে প্লাস মাইনাস এম বাই 9 প্লাস 16 25 5, যে প্লাস মাইনাস এম সমান 2 দেওয়া আছে লম্ব দূরত্ব 2 একক, এখান থেকে এম পেয়ে যাচ্ছে। অতএব এম সমান প্লাস মাইনাস 10। 5x minus 2y equal to 13। 5x minus 2y equal to 13 और 5x minus 2y plus 16 equal to 0। এই দুটো সরলরেখা যদি কোনো বর্গক্ষেত্রের দুটো বাহুর অংশ হয়, কোনো বর্গক্ষেত্রের দুটো বাহু অংশ হয়, অর্থাৎ এই যে 5x minus 2y equal to 13 এবং 5x minus 2y plus 16 equal to 0, এই সমীকরণ দুটি যদি কোনো বর্গক্ষেত্রের দুটো বাহুর সমীকরণ হয়, তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করো। বোঝা গেল যে এই দুটো সরলরেখার সমীকরণ যদি বর্গক্ষেত্রের দুটো বাহুর সমীকরণকে প্রকাশ করে, তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি হবে? বর্গক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করো। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে? তাহলে এই সমীকরণ দুটো দেখে আমরা বুঝতে পারছি যে সমীকরণ দুটো পরস্পরের সঙ্গে কি আকারে আছে। দেখো x এখানে এই সরলরেখার প্রবণতা এবং এই সরলরেখার প্রবণতা সেম। কেন? যেহেতু x এবং y এর দু জায়গাতে x এবং y এর চিহ্ন সেম আছে এবং এদের সহগও সমান আছে। তাহলে x এবং y এর যদি সহগ দুটো সরলরেখায় সমান থাকে এবং তাদের চিহ্নও সমান একই হয়, তাহলে ওই সরলরেখা দুটো পরস্পরের সমান্তরাল হবে। দেখেই বুঝতে পারছি এখানে 5x minus 2y, এখানেও 5x minus 2y। অর্থাৎ বর্গক্ষেত্র যদি হয়, এইরকম যদি বর্গক্ষেত্র হয়, তাহলে এইটা যদি একটা সরলরেখা হয়, নিচেরটা এই সমান্তরাল সরলরেখা এই একটা হবে। অর্থাৎ 5x, এটা যদি 5x minus 2y equal to 13 হয়, তাহলে এটা হচ্ছে 5x minus 2y plus 16 equal to 0। এই তাহলে এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তার মানে কি, আমাকে এই দুটো বাহুর মধ্যে লম্ব দূরত্ব বার করতে হবে, অর্থাৎ এই মানটা আমাকে বার করতে হবে। দুটো সমান্তরাল সরলরেখার মধ্যে দূরত্ব বের করতে হবে। এবার এই সরলরেখা দুটো যদি দেখি,
যে এই রাশিমালা দুটো, এটা যেমন বাঁ দিকে 16 আছে, একে যদি বাঁ দিকে নিয়ে আসি, এটা বাঁ দিকে নিয়ে এলে -13 = 0। তাহলে এই সরলরেখা দুটোর মধ্যে সি এর মান ধ্রুবক পদের চিহ্ন কিন্তু বিপরীত চিহ্ন বিশিষ্ট, ধ্রুবক পদটা বিপরীত চিহ্ন বিশিষ্ট। সুতরাং এই সরলরেখা দুটো মূল বিন্দুর বিপরীত পাশে অবস্থিত হবে। সরলরেখা দুটির মূল বিন্দুর বিপরীত পাশে অবস্থিত হবে, কারণ যেহেতু সি এর মান বিপরীত চিহ্ন বিশিষ্ট, এখানে -13, এখানে +16। যদি সেম চিহ্ন বিশিষ্ট হতো তাহলে মূল বিন্দুর একই দিকে হতো। তাহলে এখানে মূল বিন্দুর বিপরীত দিকে দুটো সরলরেখা অবস্থিত, অর্থাৎ এই দুটো সরলরেখা মূল বিন্দুর বিপরীত দিকে যদি কোথাও মূল বিন্দু হয় তাহলে এইদিকে একটা আছে, এইদিকে একটা আছে। তাহলে মূল বিন্দু থেকে এই সরলরেখা দুটোর প্রত্যেকের লম্ব দূরত্ব বের করব, মূল বিন্দু থেকে এর লম্ব দূরত্ব বের করব এবং এর লম্ব দূরত্ব বের করব। যেটা দুটো দূরত্ব যোগ করলে যেটা পাবো সেটাই হচ্ছে এই বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য। বোঝা গেল? যেহেতু এই সরলরেখাটি মূল বিন্দুর বিপরীত দিকে অবস্থিত, সুতরাং এই দুটো সমীকরণ থেকেই দুটো সমীকরণকে অভিলম্ব আকাশে প্রকাশ করে তাহলে মূল বিন্দু থেকে লম্ব দূরত্ব পেয়ে যাব, এবং লম্ব দূরত্ব পেয়ে গেলে দুটো লম্ব দূরত্ব যোগ করে দিলেই বর্গক্ষেত্রে একটা বাহুর দৈর্ঘ্য পেয়ে যাব, তার ক্ষেত্রফল বেরিয়ে আসবে। তাহলে এটাকে যদি অভিলম্ব আকারে প্রকাশ করি তাহলে কি হচ্ছে, 5x - 2y = 13। তো অভিলম্ব আকারে প্রকাশ করে কি পাই, 5x √5² -2² 5² +(-2² -2y) √(13 +(5²) এটা। তাহলে এই অভিলম্ব আকারে প্রকাশ হয়ে গেল। তাহলে এই মানটা হচ্ছে +-13/29 √29। তাহলে লম্ব দূরত্ব যেহেতু, তাহলে এটা অলওয়েজ পজিটিভ হবে, সুতরাং আমরা পজিটিভ চিহ্নটা নিব সবসময়। তাহলে প্রথম সরলরেখার মূলবিন্দু থেকে এই প্রথম সরলরেখার এটা 1 নম্বর, এটা 2 নম্বর। প্রথম সরলরেখা লম্ব দূরত্ব পেয়ে গেলাম √13/√13 √29 13/√29। এবার দ্বিতীয় সরলরেখাকে অভিলম্ব আকারে প্রকাশ করি। তাহলে ওটাকে প্রকাশ করলে কি হবে, 16টা পজিটিভ করে রাখবো। তাহলে -5x + 2y = 16। তাহলে √a² + b² দিয়ে ভাগ করলে -5x / √25 × 29 হচ্ছে, এখানে 29 + 2y / √29 = 16 / √29। তাহলে এটা হচ্ছে 2 নম্বর সরলরেখা লম্ব দূরত্ব মূলবিন্দু থেকে। তাহলে বর্গক্ষেত্রের বাহু দৈর্ঘ্য কি হবে, এই একটা এই দুটো যোগফল। তাহলে অতএব বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য দুটো যোগফল 13/√29 + 16/√29 একক। সমান কত হচ্ছে 29 উপরে 29/√29 √29 দেখো। অতএব তাহলে ক্ষেত্রফল কি হবে, অতএব বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, অতএব বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বাহু স্কয়ার বর্গ একক।
ওকে, নেক্সট অঙ্ক। সরলরেখা আনতি 150 ডিগ্রি। কোন সরলরেখা আনতি আনতি 150 ডিগ্রি, আনতি 150 ডিগ্রি এবং মূল বিন্দু থেকে লম্ব দূরত্ব 10 একক, মূল বিন্দু থেকে লম্ব দূরত্ব 10 একক, তার সমীকরণ নির্ণয় করো। বোঝা গেল? কোন সরলরেখা আনতি অর্থাৎ এক্স অক্ষের ধনাত্মক দিকের সহিত 150 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে এবং মূল বিন্দু থেকে লম্ব দূরত্ব 10 একক, তার সমীকরণ নির্ণয় করো। তাহলে দেখে বুঝতে পারছি যে সরলরেখাটা কেমন হবে, আকারটা চেহারা কেমন হবে। এইরকম, এইটা 150 ডিগ্রি আর মূল বিন্দু থেকে লম্ব দূরত্ব এইটা, লম্ব দূরত্ব এটা 10। অর্থাৎ এখানে কি আছে, দুটো আকারের দুটো মান দেওয়া আছে। এটা আনতি মানে এটা হচ্ছে প্রবণতা ছেদিতাংশ আকার, প্রবণতা ছেদিতাংশ আকারে শুধু এখান থেকে প্রবণতাটা পাবো কিন্তু ছেদিতাংশ নাই। আবার এখানে যদি দেখি যে অভিলম্ব আকারের অভিলম্বটা দেওয়া আছে, মানে মূল বিন্দু থেকে লম্ব দূরত্ব পি এর মান দেওয়া আছে, অর্থাৎ দুটো ফর্মে দুটো মান দেওয়া আছে। তাহলে আমাকে এই সরলরেখার সমীকরণ বের করতে হবে। তাহলে যে কোনো একটা ফর্মের সমীকরণ আমরা ধরে নেব, হয় এই আকারে ধরবো নাহলে অভিলম্ব আকারে ধরবো, যেটা খুশি। তাহলে আমরা যদি এই আকারেও ধরি তাও হবে, এই আকারে ধরলেও হবে। তাহলে যদি আমরা এই আকারেই ধরি, যেহেতু আনতি দেওয়া আছে প্রবণতা, ধরি সরলরেখার সমীকরণ, ধরি সরলরেখার সমীকরণ। সমীকরণ ওই যে প্রবণতা ছেদিতাংশ আকারে ধরি, তাহলে y ইকুয়াল টু mx, mx মানে m মানে tan থিটা, tan 150 ডিগ্রি ইন্টু x mx প্লাস c, প্রবণতা ছেদিতাংশ আকার। তাহলে এই মানটা কত পাচ্ছি, tan 150 ডিগ্রির মান, tan 150 ডিগ্রির মান দ্বিতীয়বার দেখেছে, তার মানে tan 90, tan 180 মাইনাস 30, তো tan 180 মাইনাস 30 তো মাইনাস tan 30, মাইনাস tan 30 মাইনাস tan 30 মান হচ্ছে মাইনাস 1/√3 ইন্টু এক্স প্লাস সি। এইটাকে যদি এবার আমরা আর এই করি, সিম্পলিফাই করি, তাহলে √3y, এদিকে x আসছে প্লাস x হয়ে যাবে, ইকুয়াল টু √3c। তাহলে x প্লাস √3y ইকুয়াল টু √3c এই আকারে এলো। এবার এটাকে আমরা অভিলম্ব আকারে প্রকাশ করবো। কেন আমাদের অভিলম্বটা বার করতে হবে, মূল বিন্দু থেকে লম্ব দূরত্ব বার করতে হবে। তাহলে এটাকে যদি অভিলম্ব আকারে প্রকাশ করি তাহলে কি হবে, √a² প্লাস b² দিয়ে ভাগ, তাহলে x বাই √1² প্লাস √3² প্লাস √3y বাই 1² প্লাস √3² equal to √3c by √1² plus √3²। এটা
তাহলে এটা কত হচ্ছে √3c বাই 2। তাহলে এখানে পি এর মান কত হলো √3c বাই 2। তাহলে এখানে ও পি এর মানটা দেওয়া আছে, অর্থাৎ মূলবিন্দু থেকে লম্ব দূরত্বের মান দেওয়া আছে 10 একক। অতএব কী হবে, অতএব প্রশ্ন অনুসারে √3c বাই 2 ইকুয়াল টু 10। অতএব c ইকুয়াল টু 20/√3। এবার আমরা সি এর মানটা এখানে বসিয়ে দেব। সি এর মান এখানে বসিয়ে দিলেই আমাদের সমীকরণ পেয়ে যাব। অতএব সরলরেখার সমীকরণ, এখানে সি এর মান বসিয়ে দিই। অতএব সরলরেখার সমীকরণ কি হবে, x প্লাস √3y ইকুয়াল টু √3 ইন্টু সি। সি এর মান হচ্ছে 20/√3, 20/√3। এখানে √3টা কেটে গেল, তাহলে কি পেলাম, x প্লাস √3y ইকুয়াল টু 20। বোঝা গেছে? আচ্ছা, নেক্সট আরেকটা অঙ্ক করি। a -2 -5 বিন্দুগামী, a -2, -5 বিন্দুগামী একটি সরলরেখার প্রবণতা মানে m, প্রবণতা হচ্ছে 3/4, প্রবণতা 3/4 সরলরেখাটির উপর অবস্থিত। এই সরলরেখার উপর অবস্থিত একটা বি বিন্দু আছে, বি বিন্দু থেকে এ বিন্দুর লম্ব দূরত্ব 10 একক। বি বিন্দু থেকে এ বিন্দুর লম্ব দূরত্ব 10 একক। তাহলে আবার বলি, a -2, -5 বিন্দুগামী একটি সরলরেখার প্রবণতা 3/4 এবং এই সরলরেখার উপর অবস্থিত একটি বিন্দু বি, আর এ বিন্দু থেকে দূরত্ব 10 একক। তাহলে বি বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো। তাহলে বি বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো, ছবি দিয়ে করে দিই, তাহলে সুবিধা হবে। যে এই সরলরেখা, এইটাকে আমরা এ বিন্দু ধরি, এই বিন্দুটাকে এ ধরছি, -2, -5, আর এইটা বি বিন্দু ধরলাম। বি বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো। বি বিন্দুটাকে আমরা ধরলাম HK, এই দূরত্ব হচ্ছে 10 একক। তাহলে বি বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করতে হবে। বোঝা গেল যে এ বিন্দুগামী অর্থাৎ -2, -5 বিন্দুগামী একটি সরলরেখার প্রবণতা 3/4 হলে ওই সরলরেখার উপর একটি বিন্দু বি নির্ণয় করো যার এ বিন্দু থেকে দূরত্ব 10 একক। বোঝা গেছে? তাহলে আমরা দেখি, তাহলে এই বিন্দু দেওয়া আছে, এই বিন্দুগামী প্রবণতা 3/4, সেই সরলরেখার সমীকরণ নির্ণয় করতে পারবো। একটা বিন্দু দেওয়া আছে, প্রবণতাও দেওয়া আছে, তাহলে বিন্দু প্রবণতা আকারে সরলরেখার সমীকরণ পেয়ে যাব। বিন্দু প্রবণতা আকারে সরলরেখার সমীকরণ, অতএব দেখি তাহলে এ বিন্দুগামী সরলরেখার সমীকরণ। এ বিন্দুগামী সরলরেখার সমীকরণ
কি হবে y মাইনাস y1 ইকুয়াল টু m m মানে হচ্ছে 3 এর 4 দেওয়া আছে x মাইনাস -2 এটা বোঝা গেল তাহলে এই বিন্দুগামী এবং প্রবণতা 3 এর 4 সেই সরলরেখার সমীকরণ আমরা এটা পেলাম যেহেতু এখানে দূরত্ব দেওয়া আছে দূরত্ব দুটো বিন্দুর মধ্যে দূরত্ব দেওয়া আছে অর্থাৎ এই যে x -2 এই -2 -5 এবং h কে বিন্দুর মধ্যে দূরত্ব দেওয়া আছে সুতরাং এই দূরত্বের ফর্মে নিয়ে আসতে হবে অর্থাৎ আমাদের প্রতিসম আকারে নিয়ে আসতে হবে সিমেট্রিক্যাল ফর্মে নিয়ে আসতে হবে তাহলে এটা কিভাবে নিয়ে আসবো y প্লাস 5 তিনটা বাঁ দিকে এলো বাই 3 ইকুয়াল টু x প্লাস 2 বাই 4 এটা এবার এই সরলরেখাটি যেহেতু বিবিন্দুগামী বলা যাচ্ছে যে বিবিন্দুটা এই সরলরেখার উপর অবস্থিত তাহলে এই সরলরেখাটি বিবিন্দুগামী যেহেতু ধরি বিবিন্দুর স্থানাঙ্ক h কে তাহলে h কে বিন্দু এই সরলরেখার উপর অবস্থিত অতএব h কে বিন্দু 1 নম্বর সরলরেখার উপর অবস্থিত তাহলে কি হবে অতএব h কে দিয়ে স্যাটিসফাইড করবে তাহলে k প্লাস 5 by 3 equal to h plus 2 by 4 এটা এবার এইটাকে আমরা সিমেট্রিক্যাল ফর্মে দিয়ে নিয়ে যাই equal to root over h plus 2 whole square plus k plus 5 whole square divided by 3 square plus 4 square তাহলে আমরা কি পাচ্ছি এখান থেকে এটা প্লাস মাইনাস হবে দূরত্বটা নেগেটিভ দিকে হতে পারে তাহলে এটা দেখো h প্লাস 2 তার মানে এই উপরের সিম্বলটা h কে বিন্দু থেকে -2 -5 বিন্দুর দূরত্ব সূচিত করছে এই ফর্মটা h কে বিন্দু থেকে -2 -5 বিন্দু দূরত্ব সেটা হচ্ছে 10 একক তাহলে প্লাস মাইনাস 10 বাই নিচে হচ্ছে 9 4 16 5 অর্থাৎ প্লাস মাইনাস 2 তাহলে এখান থেকে আমরা h কে পেয়ে যাব তাহলে h equal to অতএব h equal to -2 দাম দিয়ে গেল -2 4 প্লাস মাইনাস 8 আর k equal to -5 প্লাস মাইনাস 6 তাহলে কি পাচ্ছি h equal to তাহলে প্লাস নিলে 6 মাইনাস নিলে -10 আর এখানে হচ্ছে +6 নিলে 1 আর মাইনাস নিলে -11 পেয়ে গেলাম দুটো বিন্দু এটা 6 1 এটা -10 -11 অতএব বি বিন্দুর স্থানাঙ্ক (6,1) অথবা -10, -11 এটাই आंसर
আজকে আমাদের সরলরেখার এই চ্যাপ্টারটি শেষ হলো। এখানে বিভিন্ন প্রবলেম করে দিলাম। তোমরা বই অসংখ্য প্রবলেম আছে, তোমরা করো, সব পারবে। এই বুঝতে পারলে তোমরা বাকি প্রবলেমগুলোও করতে পারবে। তোমরা এগিয়ে যাও। পরের ক্লাসে আবার আমরা নেক্সট দিন পরের ক্লাস করব, সরলরেখা আলাদা চ্যাপ্টার। তোমরা ভালো থাকো। আজকে ক্লাস এখানেই শেষ করলাম।